আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অধ্যায় ৮, টিচিং অনার, সততার শিক্ষা, ইনফ্লুয়েন্স ইটার্নিটি, যার প্রভাব চিরদিন থাকে। আমাদের যুব সম্প্রদায় জনসংখ্যার শতাংশ না হতে পারে, কিন্তু অবশ্যই তারা সমাজের ভবিষ্যতের শতভাগ গড়ে তোলে। একটা দেশের তরুণরা সে দেশের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যতের বিচারপতি, সেনাধ্যক্ষ, রাজনীতিবিদ আর ডাক্তাররা আজকের স্কুল বা কলেজে বসে আছে। তাদের জ্ঞান, চরিত্র, দক্ষতা এবং প্রস্তুতি অথবা এগুলোর অভাবের উপর দেশের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। দেশবাসী তাদের চরিত্র গঠন করলে তবেই একটা দেশ তার আত্মমর্যাদা নিয়ে জেগে ওঠে। কথিত আছে যে চরিত্র গঠনের প্রথম পাঠ শৈশবেই শুরু হয়। আমার মনে হয় যে তা আরও আগে শুরু হয়ে যায়। যখন একটা বাচ্চা জন্মায় তখনও নয়, তার আরও ১০০ বছর আগে। কেন? কারণ মনোভাব আর মূল্যবোধ বংশগত হয়, তা বংশ পরম্পরায় বয়ে চলে। একজন বুড়ো লোক ওক গাছের বীজ পুঁতছিল। একজন লোক তার পাশ দিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলো, ও বুড়ো, তোমার বয়সটা তো দেখো, তোমার কি মনে হয় তুমি ওই ওক গাছগুলো দেখবার জন্য ততদিন বাঁচবে? লোকটি উত্তর দিল, যেসব গাছগুলো আমাকে ছায়া আর ফল দিচ্ছে তাদের সবগুলোকে কি আমি পুঁতেছি? আমার আগেও অনেক লোক এসেছে। আমরা কি আমাদের উত্তরসূরিদের জন্য দায়ী নই? A nation behaves responsibly when it treats the assets of the nation in trust for the next generation. একটা দেশ তখনই দায়িত্বশীল আচরণ করে যখন তার দেশের সম্পদ পরের প্রজন্মের জন্য সংরক্ষিত রাখে। অল্প বয়সে যে অভ্যাসগুলো তৈরি করা যায় সাধারণত সেগুলো স্থায়ী হয়, আর সারা জীবন আমাদের চরিত্রে তার প্রভাব থাকে। গঠনমূলক বয়সে যদি সময়ের অপব্যবহার করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তা চিরকালের মতো হারিয়ে যায়। একজন লোক যৌবনে সময়ের অপব্যবহার করলে সেই ক্ষতি আর পূর্ণ হয় না। আজকের দিনে অপরাধ অভিশপ্ত যে কোনো সম্প্রদায়ের মধ্যেই যে বিতর্ক হয় তা অপরাধীদের শাস্তি নিয়ে নয়, তা হয় তরুণদের অপরাধ শিক্ষা কী করে রোধ করা যায় তাই নিয়ে। বহু সমাজে আজকের দিনের তরুণরা তাদের ব্যক্তিগত পরিচয় নিয়ে সংকটে পড়ে। তাদের আত্মসংশয় আর হতাশা থেকে সেই কথা পরিষ্কার বোঝা যায়। তাদের নৈরাশ্য সমাজের কেন্দ্রস্থলে একটা নৈতিক শূন্যতাকে প্রতিবিম্বিত করে। তরুণ মনে যে অভিজ্ঞ মানের চেয়ে সহজ ছাপ পড়ে সে কথা আমাদের উপলব্ধি করবার প্রয়োজন আছে। আমরা আমাদের তরুণদের জন্যে তাদের ভবিষ্যৎ তৈরি করে দিতে পারি না, কিন্তু অবশ্যই তরুণদের তাদের ভবিষ্যতের জন্যে তৈরি করে দিতে পারি। সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষী বাবা মা, শিক্ষক শিক্ষিকা বা সমাজের যারা ধারক তারা এই কাজে যোগ দিতে পারেন। ছেলে মেয়েদের যে স্কুলের শিক্ষা ভালো হওয়া দরকার সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সত্যিকার সাফল্য লাভ করতে গেলে বাবা মা সন্তানকে কি নৈতিক মূল্য শিক্ষা দিচ্ছেন তা বেশি গুরুত্বপূর্ণ। আমার বাবা মা আমাকে যা সবচেয়ে বড় উপহার দিয়েছিলেন তা হলো নিঃশর্ত ভালোবাসা আর কিছু মূল্যবোধ। তারা এই মূল্যবোধের উপর শুধুমাত্র বক্তৃতা দেননি, এইগুলো অনুসারে তারা জীবনযাপন করেছিলেন। সেই মূল্যগুলোর মধ্যে ছিল ন্যায় আর অন্যায়ের সাধারণ পার্থক্য বুঝতে পারার ক্ষমতা, আল্লাহর প্রতি বিশ্বাস, কঠিন পরিশ্রম আর শিক্ষার গুরুত্ব, আত্মসম্মানবোধ এবং আমেরিকার উপর আস্থা। কলিন পাওয়েল। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ডিরেকশন, দায়িত্ববোধ ও নির্দেশ। সাধারণত ধরে নেওয়া হয় যে বাবা মারা তাদের ছেলে মেয়ের উপর নিঃশর্ত ভালোবাসা আছে। নিঃশর্ত ভালোবাসা বলতে আসলে কি বোঝায়? আমি সেটাই ভাবি। এটা কি সব সম্পর্কের প্রতি প্রযোজ্য, নাকি শুধু বাবা মা সন্তানের প্রতি? অথবা ব্যতিক্রম কি আর নেই? এর মানে কি একজন স্ত্রী অথবা স্বামী দাম্পত্য জীবনে বিশ্বাসঘাতকতা মেনে নেবে অথবা বিনা প্রতিবাদে মার খাবে? নিঃশর্ত ভালোবাসার অর্থ কি এই যে আমরা পরিবারের একজন মাদক দ্রব্যে আসক্ত সদস্যকে সারা পরিবারের মঙ্গলকে নষ্ট করে দিতে দেব? আমি যেভাবে দেখি তা হলো এই, দাম্পত্যে দুজনের মধ্যে একজন যদি অসুস্থ বা অক্ষম হয়ে পড়ে তাহলে অন্যজন যে তাকে শুধুমাত্র দেখাশোনা করবার জন্য দায়িত্ববদ্ধ থাকে তাই নয়।
তাছাড়াও বিবাহ বন্ধনের বাইরে সে শারীরিক বা মানসিক তৃপ্তি খুঁজতে চাইবে, কারণ তা অসততা। দায়বদ্ধতা আর নিঃস্বার্থ, এই দুটো শব্দের একটা সাধারণ অর্থ আছে, তা হলো যাই হোক না কেন আমি তোমার পাশে থাকবো। তা বলে না আমি শুধু সুসময়ে তোমার পাশে থাকবো অথবা যতক্ষণ না আরও ভালো পাচ্ছি ততক্ষণ থাকবো। নিঃশর্ত ভালোবাসার সঙ্গে আত্মত্যাগ জড়িত, সেই সঙ্গে তার ত্রুটিগুলোকেও মেনে নেয়, কারণ আমরা কেউই সম্পূর্ণ ত্রুটিবিহীন নই। আমরা পরস্পরকে ভালো এবং মন্দ দুটোর সঙ্গেই গ্রহণ করব। প্রিয়জন যদি ভুল পথে যায় তাহলে আমাদের দায়িত্ব হবে তাকে ঠিক পথে ফিরিয়ে আনা। কিন্তু সব রকম প্রচেষ্টা সত্ত্বেও যে কোনো কারণেই হোক সে যদি ঠিক পথে না ফেরে আর তা যদি নৈতিক মূল্য নির্ভর হয়, তবে সেই সম্পর্কের মূল্য আবার যাচাই করার প্রয়োজন আছে। সন্তানদের প্রয়োজন মেটাতে বাবা মারা নিজেদের প্রয়োজনের কথা মনে রাখেনি, এটা সাধারণ ঘটনা। কিন্তু বাবা মা সন্তানদের সব দাবি মেনে নিলেও তাদের ছেলেমেয়েদের তাদের নিজেদের আচরণের প্রতি দায়িত্ববোধ গড়ে দেওয়ার কর্তব্য বাবা মার থেকেই যায়। ছেলেমেয়েরা সবসময় সুপরামর্শে কান না দিলেও বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। সাধারণত যে বাবা মায়েরা দৃঢ় পদক্ষেপ নিতে ভয় পান তাদের ছেলেমেয়েরা তাদের পা মারিয়ে দিয়ে চলে যায়। অনেক বাবা মা ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ গড়ে তোলেন, কিন্তু কিছু বাবা মা তাদের করে তোলেন অমানুষ। বাবা মা যদি পরস্পরকে সম্মান দিয়ে দিয়ে একটা আদর্শ স্থাপন করে তাহলে তা সন্তানদের সবচেয়ে বড় নিরাপত্তা বোধ প্রদান করে। একটা পরিবারের মূল্যবোধ নষ্ট হয়ে গেলে সেই পরিবারের তরুণদেরও জীবনও নষ্ট হয়ে যায়। আমরা বলি এইসব অল্প বয়সী ছেলে মেয়েদের দেখো, এদের কোনো মূল্যবোধ নেই। আমরা তাদের অপরাধপ্রবণ কিশোর কিশোরী বলি। আমাদের জিজ্ঞেস করা উচিত কে অপরাধী, ওরা না আমরা? আর তার চেয়েও জরুরি প্রশ্ন, এর জন্য কে দায়ী? নিচে দেওয়া কবিতাটি কে অপরাধী তা পরিষ্কার করে দেয়। আজকের দিনে অধৈর্য হচ্ছে কাজ করতে প্রস্তুত এবং অত্যন্ত উৎসুক তরুণদের দ্বিতীয় নাম। এদের সঠিক পথ দেখানো দরকার। নির্দেশবিহীন হলে তাদের কৌশল অত্যন্ত বিশৃঙ্খল হয়ে যাবে। যৌবন হয়ে উঠবে একটা লড়াই আর বার্ধক্য থাকবে অনুশোচনার জন্যে। সুনীতি শিক্ষা বংশপরম্পরায় চলতে থাকে। তুমি তোমার সন্তানদের মধ্যে ভালো মূল্যবোধ গড়ে তুলেছ, এর অর্থ তুমি তোমার নাতি নাতনিদের মধ্যেও সুনীতির শিক্ষা দিচ্ছ। বাউন্ডারিজ অর বন্ডেজ, সীমা না শৃঙ্খল? বাবা মায়ের সীমা আর শৃঙ্খলের মধ্যে প্রভেদ বোঝা দরকার। নিয়ম বা সীমার তুমি যে নামই দাও না কেন, ভালো নিয়মগুলো একটা লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যে প্রয়োজনীয় এবং তা স্নেহজ উৎকণ্ঠার প্রকাশ। সন্তানদের আচরণের সত্যিকার ফলাফল তাদের বুঝতে দেওয়া বাবা মায়ের কর্তব্য। বাবা মায়ের আত্মসম্মান নিয়ে বড় হয়ে ওঠা কঠিন হয়। যেসব বাবা মায়েরা সন্তানদের কাছ থেকে উপযুক্ত ব্যবহার আশা করে না এবং তাদেরকে নিয়মাবর্তিতা শেখায় না, তারা আসলে সন্তানকে সৎভাবে বাঁচাতে শিখবার মতো মর্যাদা দেয় না। আমাদের বর্তমান তথাকথিত স্বাধীন বা উদার সংস্কৃতি এবং সহনশীল পরিবেশে একজন লোকের যে তার আচরণ সম্বন্ধে দায়ী থাকা উচিত, এ ধারণা হয়তো প্রাচীনপন্থী বলে মনে হবে। যদি একটা বাচ্চা ছেলে জীব ব্যঙ্গায় বা অবজ্ঞার ভাব দেখায় আর তার বাবা মা তাতে গুরুত্ব না দেয় অথবা তাকে সমর্থন করে সেই অপমানকে উপেক্ষা করে অথবা তাকে হালকা স্বরে কিছু বলে, তাহলে তারা কি তাদের বাচ্চাকে ভদ্র বলে দাবি করতে পারে? তাদের এই না বলা রক্ষার মানে দাঁড়ায় উদ্যত ব্যবহারকে উৎসাহ দেওয়া। সন্তানেরা বাবা মায়ের কথার বাধ্য হয়, কিন্তু যেখানে তারা সন্তানের বাধ্য হয়। একজন অস্বাভাবিক ছেলে মানে অস্বাভাবিক বাবা মা। উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে তাদের ছোটবেলায় তোমার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, কিন্তু তারা যখন বড় হবে তখন হয়তো তোমার জীবনটাকে বিপর্যস্ত করে দেবে। শৃঙ্খলা ভালোবাসারই প্রকাশ। এডুকেশন, ক্যারেক্টার অর অ্যাকাডেমিক্স, শিক্ষা চরিত্রগত নাকি পুঁথিগত? দু ধরনের শিক্ষা হয়। এক ধরনের শিক্ষা জীবিকা অর্জনে সাহায্য করে আর অন্য ধরনের শিক্ষা সাহায্য করে আমাদের জীবন গড়ে তুলতে। দ্য রিয়েল এন্ড অফ এনি এডুকেশন ইজ টু বিল্ড ক্যারেক্টার অ্যান্ড হেল্প ডেভেলপ গুড সিটিজেন্স অফ টুমোরো।
শিক্ষার মূল লক্ষ্য হলো চরিত্র গঠন করে ভবিষ্যতের ভালো নাগরিক তৈরি করা। টু নো হাউ টু রিড ইজ নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ টু নো হোয়াট টু রিড। কী করে পড়তে হয় তা জানা ততটা আবশ্যক নয় যতটা আবশ্যক জানা যে কী পড়তে হবে। নিজের অবজ্ঞাকে ক্রমশ আবিষ্কার করাই হচ্ছে শিক্ষা। নিজের অজ্ঞতাকে ক্রমশ আবিষ্কার করাই হচ্ছে শিক্ষা। কি করে শিখতে হবে তা শিখতে হবে, তা শেখাই হচ্ছে শিক্ষার ভিত্তি। তা আমাদের ঠিক আর ভুলের মধ্যে বেছে নেওয়ার ক্ষমতাকে পথ দেখায়। ভালো শিক্ষা ব্যবস্থা মনুষ্যত্বের নীতির বীজ বপন করে। এডুকেশন ইজ দ্য সোল অফ সোসাইটি। শিক্ষা হচ্ছে সমাজের প্রাণ। শিক্ষা আমাদের শেখায় প্রাচীন প্রথাকে বাতিল না করে অথবা বিনা প্রশ্নে না গ্রহণ করে যথোপযুক্তভাবে তা গ্রহণ করতে। তাতে আমরা শিখি নিয়ম আর ব্যতিক্রমগুলো, যার ফলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাধারাকে প্রভাবিত করতে পারি। প্রকৃতি মানুষ আর জন্তুর মধ্যে পার্থক্য দেখায়, আর শিক্ষা দুই মানুষের মধ্যে প্রভেদকে তুলে ধরে। জনসাধারণের অধিকার এবং কর্তব্যবোধকে রক্ষা করার জন্য গণশিক্ষাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। শিক্ষা জনসাধারণকে নেতৃত্ব দেওয়া সহজ করে দেয়, কিন্তু তাদের তাড়িয়ে নিয়ে যাওয়াকে কঠিন করে। শাসন করা সহজ করে দেয়, কিন্তু তাদেরকে কৃতদাস করে তোলাকে শক্ত করে। সুযোগ বা নিরাপত্তার চেয়ে স্বাধীনতা তাদের কাছে বেশি গুরুত্ব পায়। তারা বুঝতে শিখে যে স্বাধীনতার সবকটি শর্ত মেনে না নেওয়া হলে একটা সমাজ সত্যিকারের অর্থে স্বাধীন হতে পারে না। সর্বদা শিক্ষার প্রধান লক্ষ্য হয় চরিত্র গঠন। শিক্ষা লোকদের সমৃদ্ধ, ন্যায়সঙ্গত, মর্যাদাপূর্ণ জীবনযাপনে সাহায্য করে। কিন্তু এই প্রণালীর দুটো ধাপ আছে। এক, স্বশিক্ষা এবং স্ব-উন্নতি, যেটা ব্যক্তিগত উন্নতি। দুই, সামাজিক উন্নতি, একটা সমাজের সব সদস্যের যৌথ উন্নতি। আমাদের সন্তানদের অধিকার আছে পক্ষপাতহীনতায় ন্যায়পরায়ণতা এবং প্রত্যেক নাগরিকের নিজস্ব পছন্দ অনুযায়ী দক্ষতা দেখবার সমান সুযোগ। এমন একটা শিক্ষা ব্যবস্থায় যা প্রত্যেক নাগরিকের মনে সামাজিক দায়িত্ববোধের সৃষ্টি করবে। এই লক্ষ্যগুলোতে পৌঁছানো শক্ত নয়, শুধু আমাদের শিক্ষার প্রতি দায়িত্ববদ্ধ হতে হবে। কোনো দেশে শুধু ইট দিয়ে তৈরি হয়নি, মানুষের মন দিয়ে তৈরি হয়েছে। শিক্ষাকে তোমার ব্যয়সাপেক্ষ মনে হলে অজ্ঞতাকে চেষ্টা করে দেখতে পারো। কোনটা বেশি খরচের তা তুমি নিজেই দেখতে পাবে। একজন শিক্ষিত ব্যক্তির মূল উপাদান কি? টেক্সাস ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম আর্থার ওয়ার্ড বলেছেন যে একজন শিক্ষিত লোকের 10টি চিহ্ন থাকবে, দ্য 10 হলমার্কস অফ অ্যান এডুকেটেড পারসন। একজন শিক্ষিত ব্যক্তির 10টি চিহ্ন। 1, শিক্ষিত লোকেরা পরিষ্কার, যুক্তিপূর্ণভাবে চিন্তা করে, সৎ এবং নির্ভীকভাবে জীবনযাপন করে, স্বেচ্ছায় উদারভাবে দান করে আর ভালোবেসে মাধুর্যের সঙ্গে ক্ষমা করে। 2, তারা ভালো করে বোঝে যে সুযোগের চেয়ে কর্তব্য বড় এবং নিরাপত্তার চেয়ে স্বাধীনতা বেশি মূল্যবান। 3, তারা উপলব্ধি করে যে শিক্ষার কখনোই শেষ হয় না এবং জীবন হচ্ছে এক অশেষ উন্নয়ন প্রণালী। 4, তারা বোঝে যে সৌন্দর্যের মূল হচ্ছে সারল্য এবং ব্যক্তিগত সততা হচ্ছে চরিত্রের স্তম্ভ। 5, তারা উপলব্ধি করে যে মহান ধারণা ধন সম্পদের চেয়ে বেশি স্থায়ী এবং ভালো উদাহরণ পালিশ করা কথার চেয়ে বেশি শেখায়। 6, তারা জানে যে কৌতূহল হচ্ছে শিক্ষা প্রদীপের সলতে এবং বিস্ময় হচ্ছে সেই স্ফুলিঙ্গ যা দুঃসাহসিক অভিযান আর সাফল্যের বাতি জ্বালায়। 7, তারা অন্তরে কৃতজ্ঞতা সঞ্চয় করার ক্ষমতা গড়ে তুলেছে এবং তারা তাদের সৃষ্টিকর্তা আর তাদের সহযোগী মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করারও নানা সৃষ্টিধর্মী পন্থা শিখেছে। 8, তারা সম্মানকে স্বাগত জানায় এবং নতুন অভিযান, বিভিন্ন সংস্কৃতি, অসাধারণ রীতি বা বিরুদ্ধ মতবাদ উপভোগ করে। 9, যারা শিক্ষিত তারা আরও বেশি শিক্ষা অর্জনের জন্যে তৃষিত, আরও বেশি সত্যের জন্যে ক্ষুধিত এবং আরও বেশি জ্ঞানের জন্যে আকুলিত। 10, তারা তাদের সামর্থ্য সম্বন্ধে সচেতন কিন্তু সম্ভাব্যের প্রতি আগ্রহী। তারা নিজেদের বৈশিষ্ট্যকে জানে কিন্তু সারা মানবজাতির সঙ্গে নিজেদের ঐক্যকেও আনন্দের সঙ্গে মেনে নেয়। উইলিয়াম আর্থার ওয়ার্ড। তরুণ প্রজন্মকে অনেক বাবা মা বা শিক্ষক শিক্ষিকা আর অনুপ্রাণিত করতে পারে না,
তার কারণ তারা নিজেরাই এটা আমার জীবন বলে এক স্বার্থপর সংস্কৃতি গ্রহণ করে ভুল রাস্তায় চলেছে। এ টিচার অ্যাফেক্টস ইটার্নিটি। একজন শিক্ষকের প্রভাব অনন্তকাল বিস্তৃত। প্রাচীন ভারতে শিষ্যেরা গুরুর কাছে তার পরিবারের একজন হয়ে বাস করত। সেই গুরু বা শিক্ষক কিছু পারিশ্রমিকের বদলে তার শিষ্য বা ছাত্রকে গড়ে তোলবার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতেন। শিষ্যের কাছে গুরুরা হতেন ভগবানের মতো। শিক্ষকের প্রতি শ্রদ্ধা না থাকলে সেই শিক্ষা হয় না। একজন শিক্ষক বা শিক্ষিকা মা, স্কুলের শিক্ষক, অধ্যক্ষ অথবা যে কেউ হতে পারেন। যেই শিক্ষা দেয় সেই শিক্ষক। প্রতিভাকে যদি খনিতে থাকা সোনার সঙ্গে তুলনা করা যায়, তাহলে শিক্ষক হচ্ছেন সেই খনক যিনি খনি থেকে তা বের করে আনেন। টিচার্স আর দ্য মেকার্স অফ হিস্ট্রি। শিক্ষক শিক্ষিকারা ইতিহাস রচয়িতা। অনার ইজ ম্যারিজ, এ প্রিপারেশন ফর লাইফ। বিয়ের মর্যাদা জীবনযাত্রায় প্রস্তুতি। বিয়েকে সাধারণত পবিত্র বন্ধন বলে উল্লেখ করা হয়, অর্থাৎ এই সম্পর্ককে পবিত্র বলে স্বীকার করা হয়। বিয়েটা দুজনের মধ্যে শুধুমাত্র একটা চুক্তি নয়, এটা একটা পবিত্র স্বার্থে আবদ্ধ হওয়া। আজকের সমাজ নৈতিকতার নতুন নতুন অর্থ বের করছে এবং তাকে ক্রমশ অনৈতিকতা আর স্বার্থকেন্দ্রিকতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। সমাজের সব কিছুকেই বিচার করতে যেও না, এই উক্তির আওতায় এনে ফেলা হচ্ছে। বাইবেল পবিত্র এবং অপবিত্র যৌন সম্পর্কের মধ্যে পার্থক্য করেছে। পবিত্র যৌন সম্পর্ক সেটাই যা স্বামী আর স্ত্রীর মধ্যে তাদের বিবাহ সম্বন্ধকে পূর্ণতা দেওয়ার জন্য ঘটে থাকে। এছাড়া বাকি সব কিছু অপবিত্র যৌন সম্পর্ক। যৌনতার সঙ্গে কর্তব্য ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। অ্যাডাল্টারি বা ব্যভিচার আসে অ্যাডাল্টারির শব্দ থেকে, যার অর্থ হলো দূষিত বা অপবিত্র করা। ব্যভিচার এক ধরনের চুরিও বটে। ব্যভিচার স্বামী আর স্ত্রীর পরস্পরের মধ্যে বিশ্বাস নষ্ট করে দিয়ে পারিবারিক বন্ধন ভেঙে দেবার আশঙ্কা জাগিয়ে একটি পরিবারের দৃঢ় ভিতকে নাড়িয়ে দেয়। মিশিগান বিশ্ববিদ্যালয়ের 1994 সালের গবেষণা অনুসারে বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ হচ্ছে দাম্পত্য জীবনে বিশ্বাসঘাতকতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিবাহ ও যৌন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার ফ্রাঙ্ক পিটম্যান বলেছেন যে তার চিকিৎসক জীবনের 37 বছরের অভিজ্ঞতায় তিনি মাত্র 2টো বিয়ে দেখেছেন যে বিয়ে বিচ্ছেদ সমাপ্তি হলেও তা ব্যভিচারের জন্য হয়নি। বিয়ে সংক্রান্ত ত্রিভুজ সমস্যার উপর বইয়ের লেখক ডাক্তার লানা স্ট্যানলির মত অনুসারে যেসব লোকেরা অন্য কাউকে বিয়ে করবে বলে আগের বিয়ে ভেঙে দেয়, তাদের মধ্যে শতকরা 80% ব্যক্তি পরে অনুশোচনা করে। পুরনোই ঘটিত ব্যাপার বহু দুঃখ বেদনা ডেকে আনে। ডক্টর লরা স্লেসিঙ্গারের 10 কমান্ডমেন্টস থেকে গৃহীত। প্রকাশক হার্পার কলিন্স, 10 ইস্ট 53rd স্ট্রিট, নিউ ইয়র্ক, NY 10012। পৃথিবীর অনেক বড় বড় নেতা যেমন একদিকে তাদের বাবা মায়ের কাছ থেকে তাদের নৈতিক মূল্যবোধ শিখেছেন, তেমন তারা সেই মূল্যবোধ পরের প্রজন্মকে দিয়ে যাওয়াটাও একান্ত কর্তব্য বলে মনে করেছেন। আমেরিকার ভূতপূর্ব রাষ্ট্রপতি শ্রীযুক্ত রোনাল্ড রেগান তার ছেলেকে তার বিয়ের সময় লিখেছিলেন, স্নেহের মাইক, অসুখী বিবাহিত আর হতাশবাদীদের ঘিরে যেসব গালগল্প আছে তা তুমি শুনেছ, কিন্তু আগে যদি কেউ তোমাকে বলে না থাকে তাহলে বলি যে আরেকটা দৃষ্টিভঙ্গিও আছে। মানব জীবনে যত সম্পর্ক আছে তাদের মধ্যে সবচেয়ে অর্থপূর্ণ সম্পর্কে তুমি প্রবেশ করেছ। এই সম্পর্ক তুমি যেভাবে তৈরি করবে সেভাবেই দাঁড়াবে। অনেকে মনে করে যে লকার রুমের গল্পগুলো নিজের জীবনে করে দেখালেই পুরুষত্ব প্রমাণিত হয়। তারা এই আত্মতৃপ্ত বিশ্বাস নিয়ে থাকে যে স্ত্রী যা জানে না তা তাকে আঘাতও দেয় না। বস্তুত কলারে লিপস্টিকের দাগ না দেখতে পেলেও বা স্বামী ভোর 3টে অবধি কোথায় ছিল তা না ধরতে পারলেও, স্বামী যতই অজুহাত দেখাক স্ত্রী যে করেই হোক অন্তর থেকে ঠিকই উপলব্ধি করতে পারে। আর সেই জানার ফলে এই সম্পর্কের মায়াজাল অনেকাংশে কেটে যায়। স্ত্রীদের চেয়ে স্বামীরাই অধিকাংশ ক্ষেত্রে বিবাহিত জীবনে নিজেদের জোর খাটাতে গিয়ে পুরো সম্পর্কটাই নিজের হাতে নষ্ট করে ফেলে। পদার্থবিদ্যার একটা পুরো নিয়ম হলো, তুমি একটা খালি জায়গা যতটা দিয়ে ভরবে ঠিক ততটাই ফেরত পাবে।
একজন লোক যদি তার বিবাহিত জীবনে নিজের যা আছে তার অর্ধেক দেয়, তাহলে সে অর্ধেকটাই ফেরত পাবে। অবশ্যই এমন সময় আসবে যখন তুমি কাউকে দেখতে পাবে অথবা পুরনো দিনের কথা তোমার মনে পড়বে, আর তখন তোমার মনে তুমি ঠিকমতো থাকতে পারবে কি না সেই দ্বন্দ্ব জাগবে। কিন্তু আমি তোমাকে বলছি যে একজন মেয়েকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া তোমার পুরুষত্ব আর আকর্ষণীয় শক্তি প্রমাণের জন্য বিরাট বড় চ্যালেঞ্জ। যে কোনো লোকই যে কোনো জায়গায় একজন জোচ্চর পেতে পড়ে, যে জোচ্চুরি করে থাকে। যে কোনো লোকই যে কোনো জায়গায় একজন জোচ্চর পেতে পারে, যে জোচ্চুরি করে থাকে, আর তার জন্য বেশি বীরত্বের দরকার হয় না। কিন্তু যে মেয়ে একজন লোকের নাম ডাকা শুনেছে, তাকে দাড়ি না কামানো অবস্থায় দেখেছে, অসুস্থ অবস্থায় তার সেবা করেছে, তার নোংরা অন্তর্বাস কেটেছে, সেই মেয়ের কাছে নিজেকে আকর্ষণীয় এবং ভালোবাসার পাত্র করে রাখতে হলে সত্যিকারের পুরুষ হওয়া দরকার হয়। তা করে দেখো আর তাকে একটা উষ্ণ অনুভূতি দিয়ে ঘিরে রেখো, তাহলে দেখবে তোমাদের জীবন মধুর সঙ্গীত হয়ে উঠবে। যদি তুমি সত্যিই কোনো মেয়েকে ভালোবাসো, তাহলে খেয়াল রেখো যে সে যখন তোমাকে তোমার সেক্রেটারি বা দুজনেরই পরিচিতা কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখবে, তখন তার এই মেয়ের জন্যই হয়তো তুমি দেরিতে বাড়ি ফিরছিলে, এরকম অপমানজনক চিন্তা যেন মনে না আসে। অথবা তোমার স্ত্রীর সঙ্গে অন্য কোনো মহিলার দেখা হলে মহিলাটি যেন তোমার স্ত্রী যাকে তুমি ভালোবাসো তার দিকে তাকিয়ে মনে মনে না হাসে, এই ভেবে যে যত অল্প সময়ের জন্য হোক না, তার জন্যই তুমি তোমার স্ত্রীকে ছেড়ে গিয়েছিলে। মাইক, তুমি অনেকের চাইতে বেশি ভালো করে জানো যে অসুখী গৃহ কাকে বলে এবং তা অন্যদের কি করতে পারে। এখন তুমি এটা যেভাবে হওয়া উচিত সেইভাবে করবার সুযোগ পাচ্ছ। কেউ তোমার পদশব্দের জন্য দরজার ওপাশে অপেক্ষা করে আছে, এটা জেনে দিনের শেষে বাড়ির দরজায় পৌঁছানোর মধ্যে যে সুখ আছে তার কোনো তুলনা হয় না। বাবা, পুনশ্চ দিনের মধ্যে একবারও অন্তত তুমি যদি বলো আমি তোমাকে ভালোবাসি, তাহলে কোনোদিন তুমি দুঃখে পড়বে না। আমরা যে মূল্যগুলো গ্রহণ করি আমাদের সমাজে গ্রহণীয় মূল্যগুলো দেখে গ্রহণ করতে শিখি। এক রাত্রের প্রণয় আর সম্পূর্ণ শারীরিক সম্পর্কের প্রেম দাম্পত্যের পবিত্রতা নষ্ট করে দেয়। জন্তুদের মধ্যে সম্পর্কের পবিত্রতা নেই, তারা সহজাত প্রবৃত্তি অনুসারে সন্তানের জন্ম দেয়। দাম্পত্য সম্পর্কের পবিত্রতা থেকে তৃপ্তি বা লজ্জার অনুভূতি আসে। আমরা যখন টেলিভিশনের প্রোগ্রামে লোককে হাসবার জন্য ব্যভিচারকে সস্তা কৌতুক হিসেবে ব্যবহার করি, তখন আমরা মানসিক আঘাত বা বিশ্বাসঘাতকতাকে হালকাভাবে দেখাই। দর্শকদের আমরা কি শিক্ষা দিচ্ছি এই বিষয়ে ভাবো। অ্যাসেটস অর লিয়াবিলিটিস, সম্পদ না বোঝা। আমরা আমাদের সংস্থায় বা পরিবারে কি করে ভুল মূল্যগুলো শিখাই। আমার অফিসে আমার টেলিফোন এলে আমি কথা না বলতে পারলে আমার কর্মচারীরা মিথ্যে কথা বলে দেয় না যে আমি সেখানে নেই। যদি টাকা পাবে এমন কেউ আমাদের অফিসে ফোন করে বলে যে সে তার পাওনা চেক পায়নি, আর আমরা যদি কোনো কারণে সে চেক না পাঠিয়ে থাকি, সেক্ষেত্রেও আমাদের কর্মচারীরা মিথ্যে বলে না যে সেটা ডাকে পাঠানো হয়েছে। আমি যদি আমার সেক্রেটারিকে আমার হয়ে মিথ্যে বলতে শেখাই, তাহলে এমন একদিন আসবে যেদিন সেও আমাকে মিথ্যে বলবে। একদিন সে দোকানে যেতে চায় বলে অফিসে বলে দেবে সে অসুস্থ। হঠাৎ যদি আমিও সেদিন দোকানে যাই আর দোকানে তার সঙ্গে দেখা হয়ে যাই, তখন তাকে যদি আমি জিজ্ঞেস করি আমি ভেবেছিলাম তোমার শরীর ভালো নেই, চটপট উত্তর আসবে হ্যাঁ আমার শরীর ভালো ছিল না, কিন্তু এক্ষুনি 2টো অ্যাসপিরিন খেয়ে এখন অনেকটা ভালো লাগছে। ওকে কে মিথ্যা কথা বলতে শেখালো? আমি শেখালাম। এখন সে মিথ্যে বলতে পটু হয়ে গিয়েছে। আমি বেশ ভালোই তৈরি করলাম, তাই না? এভাবে আমরা আমাদের সংস্থাগুলোতে ভুল মূল্যবোধ শেখাই। উপরের ঘটনাটা কি পরিচিত মনে হচ্ছে? এবার পারিবারিক ক্ষেত্রে আসা যাক। আমি ঠিক জানি যে ছেলেমেয়েরা যে জন্ম থেকে মিথ্যাবাদী হয় না, যে এ বিষয়ে তুমি আমার সঙ্গে একমত হবে। তার মিথ্যে কথা বলতে শেখে একজন বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে ফোন ধরে। যে ফোন করেছিল সে জিজ্ঞেস করে তোমার বাবার সঙ্গে কথা বলতে পারি? ছেলেটি বলে নিশ্চয়ই। সে দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলে বাবা তোমাকে কেউ ফোনে ডাকছে। কে ডাকছে? ছেলেটির নাম বলে। বাবা বলে বলে দাও আমি বাড়িতে নেই। কিন্তু বাবা তুমি তো বাড়িতে আছো, ছেলেটি বলে। এইবার বাবা তাকে কঠোর স্বরে বলে তোমাকে উচিত শিক্ষা দেব, যাও ওকে বলো যে আমি বাড়িতে নেই। কিন্তু বাবা তো তখনও বাড়িতেই আছে। ছেলেটির উৎসাহ কমে যায়, কারণ আগে সে কখনো মিথ্যে কথা বলেনি।
তার অস্বস্তি লাগছে, কারণ তার জীবনে এই প্রথমবার সে দ্বিধায় পড়ে গেছে। সে জানে না তার কী করা উচিত। সে শুধু এই পরিস্থিতির বাইরে বেরিয়ে আসতে চায়। তাই সে ফোনটা তুলে নিয়ে বলে, বাবা বলছে যে বাবা বাড়ি নেই। তারপর ফোনটা দরাম করে নামিয়ে রাখে। বাবা সেটা শুনতে পেয়ে ছেলের মাথায় চাটি মেরে বলে, তুমি নিজের বাবাকে মিথ্যাবাদী বানালে। এবার একটু ভেবে দেখো, কে কাকে মিথ্যাবাদী বানিয়েছে। ছেলের এই শিক্ষা হয়ে গেলে সে বলে, বাবা আর গোলমাল হবে না, আমি এখন সব বুঝে গিয়েছি, তুমি দেখে নিও। পরের বার ফোন বাজলে আরেকজন কেউ তার বাবাকে চাইলে সে বলে, আমি দেখছি। সে দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলে, বাবা তোমাকে কেউ ফোনে ডাকছে। কে? বাবা জিজ্ঞেস করে, অমুক। বাবা একটাও কথা বলবার আগে ছেলে বলে, বাবা তোমাকে ওর সঙ্গে কথা বলতে হবে না, আমি ওকে বলে দিচ্ছি যে তুমি বাড়িতে নেই। বাবা বলে, খোকা আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ছেলে বলে, না বাবা তোমার বলার দরকার নেই। দেখো কি ঘটলো, বাবা একটা কথা বলবার আগেই বাচ্চাটি বাবার জন্য মিথ্যে কথা বলতে প্রস্তুত। এরকম কি অনেক বাড়িতেই ঘটে, নাকি আমি বাড়িয়ে বলছি? একেবারে ছোটবেলা থেকে ছেলেটি একটু একটু করে মিথ্যে কথা বলতে শিখছে, এবং যতদিন সে বড় হবে সে কি হবে, একজন দক্ষ মিথ্যাবাদী তো হবে। এই জিনিসটা চুরি জচ্চুরি সব কিছুর ব্যাপারেই ঘটে, এবং ব্যাপারটা সব কিছুর ব্যাপারেই খাটে। যা তুমি অভ্যাস করবে, অভ্যাস সেটাকে স্থায়ী করে তুলবে। নিখুঁত অভ্যাস নিখুঁত তৈরি করে। অনেকে তাদের ভুলটাই অভ্যাস করতে থাকে, ফলে তারা সেই ভুলটা করতে নিপুণ হয়ে ওঠে। একটা বাচ্চা যতবার কিছু অন্যায় করে, যেমন মিথ্যা কথা বলে বা চুরি করে, ততবারই সে নিজের চোখে নিজেই একটু করে নেমে যায়। তার নিজের সম্বন্ধে শ্রদ্ধা কমে যায় আর তার হীনমন্যতা বেড়ে যায়। এটা পুনরাবৃত্তির প্রয়োজন। যখনই একজন লোক কিছু অন্যায় করে, যেমন মিথ্যে কথা বলা বা চুরি জচ্চুরি করা, তখনই কেউ না দেখলেও তার নিজের সম্বন্ধে শ্রদ্ধা কমে আসে, এটা সর্ববিদিত। আবার উল্টোটাও সত্যি। আমরা কোনো কিছু ভালো করলে কেউ লক্ষ্য না করলেও আমরা নিজেদের চোখেই খানিকটা উপরে উঠে যাই। এটাই হচ্ছে নিজের প্রতি শ্রদ্ধার জাদু। অনেক সময় লোকে মিথ্যে বলাটাকে ন্যায্য দেখতে বলে, এটা তো একটা ছোট্ট মিথ্যে কথা, বড় কিছু হলে তখন আমি সত্য বলবো। বাস্তবে কিন্তু আমাদের যখন যথেষ্ট ছোট ছোট মিথ্যে কথা বলা অভ্যাস হয়ে যায়, তখন আমরা শেষ পর্যন্ত আরও বড় মিথ্যে কথা বলি। কেন? কারণ সেটাই স্থায়ী হয়ে গেছে। সেরকমই যখন আমরা বহুবার ভীরুতার অভ্যাস করি আর নিজেকে সান্ত্বনা দিই যে যখন বড় কিছু ঘটবে তখন সাহস দেখাবো, তখন বড় কিছু ঘটলে কি হয়, আমরা শেষ পর্যন্ত কাপুরুষতাই দেখাই, কারণ সেটাই আমরা অভ্যাস করেছিলাম এবং সেটাই স্থায়ী হয়েছে। মনে রেখো, অভ্যাসে লোকে ত্রুটিমুক্ত হয় না। যা অভ্যাস করা যায়, অভ্যাস তাকে স্থায়ী করে। শুধুমাত্র ত্রুটিহীনতার অভ্যাসই লোককে সম্পূর্ণ ত্রুটিহীন করে তোলে। অ্যানাদার রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব জীবনে আরেকটি পরিস্থিতি। একজন লোকের 6 বছর আর 10 বছরের দুটি বাচ্চা ছিল। সে সরকারি পার্কে গিয়ে একটা টিকিট ঘরের বিজ্ঞপ্তিতে দেখল যে 5 বছরের অনূর্ধ্ব শিশুদের টিকিট নিষ্প্রয়োজন। টিকিট ঘরে পৌঁছাবার ঠিক আগে সে তার ছোট ছেলেকে বলল, টিকিট যে বেচছে সে যদি তোমাকে তোমার বয়স জিজ্ঞেস করে, তাহলে তাকে বলো যে 5 বছর হতে তোমার আরও 3 মাস বাকি আছে। আমরা আমাদের ছেলেমেয়েদের 2 টাকার জন্যে মিথ্যা কথা বলতে শেখাই। একজন বাবা কিংবা মা কি করে নৈতিক মূল্যের শিক্ষা দেয়, নিজের উদাহরণটি তাই দেখাচ্ছে। আর একজন লোকেরও 6 আর 10 বছরের দুটি বাচ্চা ছিল। সেও বিজ্ঞপ্তিটা দেখেছিল, তাও সে এগিয়ে গিয়ে একটা প্রাপ্তবয়স্কের জন্যে আর দুটো বাচ্চাদের টিকিট চাইলো। ক্যাশিয়ার ছোটজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এর বয়স কত? বাচ্চার বাবা বলল 6। ক্যাশিয়ার আশ্চর্য হয়ে গিয়ে বলল, আপনি আমাকে না বলে দিলে আমার জানা সম্ভব হতো না, ওকে সহজেই 5-এর নিচে বলে চালিয়ে দেওয়া যায়। বাবা জবাব দিল, আপনি কখনো জানতে পারতেন না, কিন্তু আমার ছেলে পারতো। ভেবে দেখো, কার বাচ্চারা বড় হলে ভালো তৈরি হবে। আমি আবার বলছি, আমরা 2 টাকার জন্যে আমাদের বাচ্চাদের মিথ্যে কথা বলতে শেখাই, এবং একবার তারা বড় হয়ে উঠলে তাদের বিবেককেও তারা ওই 2 টাকাতেই বিক্রি করে দেয়। অনেক বাবা মা এতই ব্যস্ত থাকে যে তার বাবা মায়ের কর্তব্য করবার কোনো সময় পায় না।
তাই তারা তাদের শিক্ষকের ভূমিকা ভুলে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে সেই ক্ষতিপূরণ করতে চায়। বাড়িতে যে নৈতিক মূল্যগুলো শেখানো হয়, স্কুলে সেগুলোর উপরেই জোর দেওয়া হয়। এই সত্যটা না উপলব্ধি করে তারা স্কুলকে দোষারোপ করে। অনেক টেলিভিশনের প্রোগ্রামে বাচ্চাদের তাদের বাবা মায়ের চেয়ে চালাক চতুর দেখানো হয় আর বাবা মাকে বোকা দেখানো হয়। আমরা যখন বড় হয়েছি তখন আমাদের যথাযোগ্য শ্রদ্ধা জানাতে বা আচরণ করতে শেখানো হয়েছে। ছেলে মেয়েদের কর্তব্য তাদের বাবা মাকে শ্রদ্ধা জানানো, আর বাবা মাদের দায়িত্ব সেই শ্রদ্ধার যোগ্য ব্যবহার করা। পরের প্রজন্ম একটা নতুন সামাজিক দর্শনে বিশ্বাস করে, সেটা হলো শ্রদ্ধা অর্জন করতে হয় এবং শ্রদ্ধা পাবেই বলে কোনো কথা নেই, সেটা প্রদান করা হয়। আমরা কিন্তু অন্য দর্শনবোধ নিয়ে মানুষ হয়েছি। তা হলো আমাদের বাবা মা, শিক্ষক শিক্ষিকা বা গুরুজনেরা আমাদের শ্রদ্ধার পাত্র, অবশ্য যতক্ষণ না তারা নিজেদের সেই শ্রদ্ধার অযোগ্য করে তুলছেন। কোনো কোনো সংস্কৃতিতে যদিও মানা হয় যে একজন ব্যক্তি যতক্ষণ না শ্রদ্ধা অর্জন করছে ততক্ষণ সে শ্রদ্ধার যোগ্য হয় না। বাহ্য সম্মানই একমাত্র জিনিস নয় যা বাবা মায়ের স্থান উঁচুতে দেখায়। তোমার নিজের বাবা মায়ের সম্বন্ধে যা শ্রদ্ধা তা তাদের প্রতি তোমার আচরণে প্রকাশ পাবে। আচরণে তার সন্তানের মনে তার বাবা মায়ের স্থান প্রকাশ পায়। তাদের অযত্ন না করে বা যে কাজ করলে তারা অপ্রস্তুতে পড়বেন সে কাজ না করা, এগুলো তাদের প্রতি সন্তানের সম্মানের প্রকাশ। তাদের সম্মান না দেওয়ার মানে আমরা তাদের সামাজিক মূল্য অস্বীকার করছি। এবার একজন দাদার গল্প। এক দাদা ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে বাস করতেন। তারা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে ভালোবাসত। বহু বছর কেটে গেল। দাদার শরীর ভেঙে যাওয়াতে তার হাত কাঁপতে শুরু করলো। অনেক সময় তার হাত থেকে খাবার পড়ে গিয়ে জায়গাটা নোংরা হয়ে যেত। একদিন কয়েকজন অতিথির সামনে তার থালা পড়ে গেল। তার ছেলের আর সহ্য হলো না। রেগে গিয়ে সে বলল, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। ভবিষ্যতে তুমি একলা তোমার নিজের ঘরে বসে খাবে। সে তার বাবাকে ভাঙবে না এমন একটা কাঠের বাটি দিল। এখন থেকে বয়স্ক লোকটির খাবার টেবিলে আসা বারণ হয়ে গেল। এখন একাকিত্বই তার একমাত্র সঙ্গী। একদিন সন্ধ্যাবেলা ছেলে বাড়ি ফিরে দেখলো যে তার একজন ছেলের ব্যস্ত হয়ে একটা কাঠের বাটি তৈরি করছে। সে তার ছেলেকে জিজ্ঞেস করলো, বাটিটা কার জন্য তৈরি করছো? ছেলে উত্তর দিল, বাবা, এটা তোমার জন্যে। বাবা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো যে সব জিনিস ছেড়ে তার কাঠের বাটির কি দরকার পড়লো? তাতে ছেলে উত্তর দিল, আমি এখন থেকেই ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছি। তুমি বুড়ো হয়ে খাবার ফেলতে শুরু করলে তোমাকে আর আমাদের সঙ্গে খেতে দেওয়া হবে না। তখন তোমার একলা নিজের ঘরে বসে খাবার জন্য এই কাঠের বাটির দরকার হবে। বাবা সত্যটা উপলব্ধি করতে পেরে অনুশোচনায় নীরবে চলে গেল। সে সোজা তার বাবার ঘরে গিয়ে বলল, বাবা, আমার দুঃখ হচ্ছে যে তোমার সঙ্গে আমি এরকম ব্যবহার করেছি বলে আমি অনুতপ্ত। আমি যতই উল্টাপাল্টা কাজ করি না কেন, তুমি আমার সারা জীবন দেখাশোনা করেছো। তুমি কখনো আমাকে একলা খেতে দাওনি। তোমাকে তোমার যোগ্য সম্মান আর মর্যাদা না দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও। সেই রাতে বুড়ো ফের প্রবীণ বাবা হয়ে গিয়ে আগের মতোই টেবিলে বসে তার পরিবারের সঙ্গে রাতের খাবার উপভোগ করতে লাগলো। যে যে সংস্কৃতিতে বয়স্কদের সঠিক অর্থে সম্মান দেওয়া হয় সেটাই হচ্ছে সভ্য সংস্কৃতি। বাবা মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক তা অতুলনীয় এবং তার স্থান আর কিছুই পূর্ণ করতে পারে না। বাবা মায়ের কাছে যা দাবি করা যায় তা অন্য কোনো লোকের কাছে করা যায় না। বাবা মায়ের সামনে একজন 50 বছরের লোক যে ছোট ছেলের মতো হয়ে যায়, এরকমই তো প্রায়ই দেখা যায়। বাবা মাকে সম্মান দেওয়ার এক অর্থ হচ্ছে স্থির করে দেয় যে বয়স্করা তাদের প্রাপ্য সম্মান পাবে এবং সমাজে নিজেদেরকে বঞ্চিত মনে করতে পারবে না। আর যদি কখনো বাবা মার ভুল সংশোধনের দরকার হয় তাহলে লক্ষ্য রাখতে হবে যে তারা যেন অপমানিত বোধ না করেন। দুর্বল এবং নীতিপরায়ণ বাবা মায়ের সন্তানেরা যদি জগতের উপকার করে তাহলে তাদের যে সে কাজ দিয়ে তারা তাদের বাবা মাকেও সম্মান এনে দিতে পারে। ইয়েস অ্যান্ড নো জেনারেশন, হ্যাঁ এবং নায়ের প্রজন্ম। সন্তানদের সঠিক নৈতিক মূল্য শেখাবার জন্য বাবা মাকে তাদের না বলতে শিখতে হবে। আমরা হচ্ছি নায়ের প্রজন্ম। 50 লোকেরা নায়ের প্রজন্মে পড়ে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যখনই
আমাদের বাবা মাদের কাছ থেকে কিছু চেয়েছি, তারা না বলেছেন। তাদের চোখ দেখলেই বলা যেত যে তারা যখন না বলতেন তখন তার অর্থ হতো সত্যি করেই না, এবং আমার আর চাওয়াটা উচিত হবে না। আজকের প্রজন্ম হচ্ছে হ্যাঁ এর প্রজন্ম। যখনই ছেলেমেয়েরা মা বা বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে আমি এটা কিনবো, উত্তর হয় নিশ্চয়ই, এটা করব, হ্যাঁ আমি হোটেলে যাব অবশ্যই। আর ছেলে মেয়ে হঠাৎ যদি তার জীবনে না শোনে, তাহলে সে সোজা বাবা মায়ের চোখে চোখ রেখে বলে কেন, উত্তর যাই হোক না কেন, তারপরেও কেন পরের পরের পর চলতে থাকে। সপ্তম কেন এলে সাধারণত বাবা মায়েরা হাল ছেড়ে দিয়ে বলে আচ্ছা। এরকম ধরনের কথাবার্তা কি পরিচিত মনে হচ্ছে? এরকম কথাবার্তা শুনলে কোন প্রশ্নটা সবচেয়ে আগে মনে আসে? কে এর বাবা বা মা? পরের প্রশ্ন হচ্ছে, একটা 4 বছরের বাচ্চার মন কি একজন 40 বছরের লোকের মনের মতো পরিপক্ক হয়? কখনো কখনো আমরা সব কটা কেন এর জবাব দিতে পারলেও বাস্তব বুঝতে পারে না। তাই উপযুক্ত জবাব হচ্ছে কারণ আমি বলছি। বলতে আমরা ভয় পাই কেন? আমাদের বাবা মায়েরা সবসময় না বললেও আর আমরা আমাদের বাচ্চাদের সবসময় হ্যাঁ বললেও আমরা উপলব্ধি করি যে আমাদের ছেলেমেয়েরা আমাদের যা সম্মান দেয় তার চেয়ে অনেক বেশি সম্মান আমরা আমাদের বাবা মাদের দিতাম। পিপল হু হ্যাভ নেভার লার্ন টু অবি ক্যান নেভার লার্ন টু কমান্ড। যে লোকেরা কখনো আদেশ মেনে চলতে শেখেনি তারা কখনো আদেশ দিতেও পারে না। অনেক সময়ই আমরা আমাদের প্রিয়জনদের জন্যে নামি দামি জিনিস কিনি এই ভেবে যে আমরা তাদের যোগ্য উপহার দিচ্ছি। সেগুলো আসলে হয়তো কোনো উপহারই নয়, হয়তো সেগুলো যে উপহার আমরা তাদের কখনো দিইনি সেই না দেওয়া উপহারের কৈফিয়ত স্বরূপ। আমার মাকে আমার 3 বছর বয়সে আমি যখন তোমাকে না জিজ্ঞেস করে একটা মিষ্টি নিয়েছিলাম তখন তুমি শিখিয়েছিলে সঠিক কাজ কি। তুমি শিখিয়েছিলে যে একক ব্যক্তির চেয়ে বড় হচ্ছে মানবজাতি। তোমার কাছ থেকে শিখেছি যে পদমর্যাদার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সততা। তুমি শিখিয়েছ যে দয়া থেকে করা কাজ হচ্ছে ভালোবাসার স্বাভাবিক পরিণাম। তোমার কাছে শিখেছি সৌভাগ্যের চেয়ে মূল্যবোধ বেশি জরুরি। তুমি শিখিয়েছ যে ন্যায্য এবং ন্যায্যতরের মধ্যে বেছে নেওয়া বেশ কঠিন। তোমার কাছ থেকে শিখতে পেরেছি যে বিশ্বাস পর্বতকেও নাড়িয়ে দেয়। অভাগাকে সাহায্য করার গুরুত্ব তুমিই শিখিয়েছিলে। তুমি শিখিয়েছ কথা দিলে কথা রাখতে হয়। বই পড়া যে টেলিভিশনের চেয়ে প্রয়োজনীয় এ কথাও আমি তোমার কাছ থেকেই শিখেছি। আমি তোমার কাছ থেকে এটাও শিখেছি যে কান্নার চেয়ে হাসি ভালো। আত্মসম্মান যে বহু সম্মানের চেয়ে গুরুত্বপূর্ণ তা আমি তোমার কাছ থেকেই শিখেছি। তুমি ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমাকে শিক্ষা দিয়েছ, মা আমি তোমাকে ভালোবাসি। আমার সেমিনারগুলোই আমি বাবা মাদের আমাকে বলতে শুনেছি, আমার ছেলেমেয়েরা যা করছে তাতে তারা সুখী হলে সেটাই সবচেয়ে বড় কথা। আমি তাদের জিজ্ঞেস করি তুমি কি জানতে চাও না তোমার বাচ্চারা কিসে সুখী হয়? যদি রাস্তার লোককে পিটিয়ে তাদের জিনিসপত্র কেড়ে নিলে তারা সুখী হয়, তাহলে ইংরেজি ভাষায় তাদের ব্যবহারের বর্ণনা দিতে একটা শব্দই ব্যবহার করা হয়, পারভার্সন বা বিকৃত মনোভাব। নিশ্চয়ই সুখী হওয়া প্রয়োজন, কিন্তু তার সমান অথবা তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সুখের উৎস, এবং এই উৎস নির্ভর করে আমাদের মূল্যবোধের উপর। অনেক সময় বাবা মারা বলে কোনো জিনিস মাত্রা ছাড়িয়ে না গেলেই সেটা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে সীমিত চুরি কি ঠিক? সীমিত জচ্চুরি কি ঠিক? মিথ্যে মাত্রা না ছাড়ালে সেটা কি ঠিক হয়ে যায়? মাত্রা না ছাড়ানো ব্যভিচার কি ঠিক? সীমিত পরিমাণ মাদকদ্রব্য কি ঠিক? জীবনে কিছু কিছু জিনিস আছে যা একেবারেই ঠিক নয়। আমি তোমাকে ততটাই ভালোবেসেছি, আমি তোমাকে ততখানি ভালোবেসেছি যাতে তুমি নিজের টাকা বাঁচিয়ে সাইকেল কিনতে পারো, যদিও আমার তা কিনে দেবার সামর্থ্য ছিল। আমি তোমাকে ততখানি ভালোবেসেছি যাতে তুমি আবিষ্কার করতে পারো যে তোমার নতুন বন্ধুটি কিন্তু ভয়ানক। আমি তোমাকে এতটাই ভালোবেসেছি যাতে তোমার মিল্কি ওয়ে চকলেটটা ফিরিয়ে দিয়ে এসেছি মণিহারির দোকানে, আর তাকে বলে এসেছি যে তুমি কাল ওটা চুরি করেছিলে, আজ এসেছি তার দাম দিতে। আমি তোমাকে ততটা ভালোবেসেছি যার ফলে তোমার মাথার উপর 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে তোমাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছি, যে কাজটা করতে আমার 15 মিনিট লাগতো। আমার চোখে রাগ হতাশা জল দেখবার মতো ভালোবাসা আমি তোমাকে দিয়েছি।
সন্তানদের জানা উচিত যে তাদের বাবা মাও সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। আমি তোমাকে ততখানি ভালোবেসেছি যাতে তুমি তোমার কাজের ফলাফল মেনে নিতে শিখেছ। যদিও সে শাস্তি কঠোর হয়ে আমারই বুক ভেঙে দিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যা তা হলো আমি তোমাকে এতটা ভালোবেসেছি যে তুমি আমাকে ঘৃণা করবে জেনেও কখনো তোমাকে না বলতে পেরেছি। কারণ সেই যুদ্ধগুলোই সবচেয়ে কঠিন ছিল। আমি সেগুলো জিততে পেরে আনন্দিত, কারণ শেষ পর্যন্ত তুমিও সেই যুদ্ধতে বিজয়ী হয়েছ। অজানা। অ্যাকশন প্ল্যান বা কর্ম পরিকল্পনা। 1 নম্বর, ভালো আদর্শ হতে দৃঢ় প্রতিজ্ঞ হও। 2, যা তুমি সাধারণত করে থাকো সেরকম 5টা ব্যবহার রীতি চিহ্নিত করো যা একটা সংস্থার বা একটা পরিবারের সদস্যদের পক্ষে ক্ষতিকর হবে। 3, এমন কিছু করো যাতে যারা তোমার আদর্শ তাদের প্রতি যত্ন ও সম্মান দেখানো হয়। 4 নম্বর, তোমার 5 ধরনের ব্যবহার খুঁজে বের করো যেগুলো জানতে পারলে তোমার বাবা মা অপ্রস্তুত হবেন। 5 নম্বর, অন্তত 21 দিন ধরে অভ্যাস করবে।